এই গরিব সিকিউরিটি গার্ডটাকে ধরে কি লাভ? ও কি করবে? ওর ক্ষমতা আছে কিছু করার? চোখের সামনে অনেক অন্যায় অত্যাচার এরকম অনেক সিকিউরিটি গার্ড অনেক স্টাফেরা কোর্টে কলেজে দেখে, কিন্তু কারোর ক্ষমতা হয় না কোনো কথা বলার। এই মনোজিৎ মিশ্র কলেজ থেকে ম্যাঙ্গো পাস করার পরে এই কলেজেই সে আবার নাকি চাকরি পেয়েছে। এই চাকরিটাই তো সম্পূর্ণ বেআইনি, যেভাবে গভর্নিং বডি রেজলিউশন করে তাকে চাকরি দিয়েছে। একটা ছেলে ওকালতি পাস করে তার তো স্বপ্ন থাকবে রোজগার করব, পয়সা কামাবো, সেখানে গিয়ে ভালো করব। তার কি মধু আছে যে ওই কলেজে সে ক্যাজুয়াল স্টাফ হয়ে সে ঢুকে যাচ্ছে? কি মধু আছে? সাউথ ক্যালকাটা ল কলেজের আমি একজন প্রাক্তনী হিসেবে আমি খুব লজ্জিত এই ঘটনাটার জন্য না, দীর্ঘদিন ধরে। এই কলেজটা কলেজ কম আর তৃণমূলের পার্টি অফিস বেশি মনে হয়। সিকিউরিটি গার্ডের বাবার ক্ষমতা আছে, যখন ওই কলেজে ম্যাঙ্গো আর ওর সব সাঙ্গপাঙ্গরা রেপ করছিল, ওখানে লেখা আছে যে সিকিউরিটি গার্ডের রুমের মধ্যে করেছে। তোর তো কিছু করার নেই। ও কি করবে? কলেজের ভাইস প্রিন্সিপাল ওর কথায় উঠতো বসতো। এই অশোক দেব, তারপরে হচ্ছে গিয়ে তোমার এই তৃণাঙ্কুর ভট্টাচার্যর বদান্যতায় সার্থক বলে ছাত্র যুব দুটোরই প্রেসিডেন্টসে। এই সার্থকের অতীতটা একবার দেখো তো। সার্থককে আশুতোষ কলেজে সেও হেড ক্লার্কের চাকরি পেয়ে গেছে। তৃণমূল করতে গেলে সব কলেজ চাকরি পেয়ে যাওয়া যায়। এদের চাকরি কিভাবে পেয়েছে এগুলো তলিয়ে দেখতে গেলে, খতিয়ে দেখতে গেলে এরা কেঁচো করতে কেউটে বেরিয়ে যাওয়ার মতন অবস্থা। যাই হোক, তাই হেড ক্লার্কের চাকরি করে তার দক্ষিণ কলকাতা 5-6খানা তার পরিবারের প্রপার্টিগুলো কবে পারচেসড হয়েছে, সোর্স অফ ইনকাম, অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি যদি দেখা হয় না, এদের যে অ্যাসেট ডিসপ্রপোর্শনেট কিনা বা প্রপোর্শনেট টু দেয়ার ইনকাম কিনা, এদের সব জেলে থাকার কথা। এদের 1 নম্বরের 2 নম্বরই ছেলে এই সার্থক। এই সমস্ত এই চোর চামুন্ডাগুলোকে বসে এই অসভ্য ইতর এই সমস্ত ছেলে মেয়েগুলো এই 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 বিশেষ করে এই 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 ম্যাঙ্গো ফ্যাঙ্গোদের মতন এই ম্যাঙ্গো ফ্যাঙ্গো যতগুলো আছে, এদেরকে পোষে হচ্ছে সার্থক, এবং এদের থেকে পয়সা তোলে, এবং এদের পয়সা তোলার উপরেই এর সমস্ত প্রপার্টি পারচেস করা। এগুলো সব বার করব আমরা, সব কাগজপত্র আমাদের কাছে আছে। এই যে বাঁদরামো চলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, যে নিজেদের বাপের সম্পত্তি মনে করছে এরা, এগুলো সব আমরা বার করব। প্রথমেই অশোক দেব এই ছেলেটিকে হচ্ছে গিয়ে রেকমেন্ড করে এখানে ভর্তি করিয়েছে, এবং পরবর্তীকালে এর পেছনে তৃণমূলের নেতারা এতটাই মদত দিয়েছে যার জন্য হচ্ছে গিয়ে এ দিনে দিনে শক্তিশালী হয়ে উঠেছে। এই যে অপকর্ম দুষ্কর্মের অপর নাম তৃণমূল কংগ্রেস হয়ে গেছে। এই যে পুলিশকে বল 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 তোকে চুলের মুঠি ধরে মারবো, তোর বউকে রাত্রিবেলায় নিয়ে আসিস, এই কথাগুলো কে বলেছে? তৃণমূল কংগ্রেসেরই একজন নেতা বলেছে, কোনো অন্য রাজনৈতিক দলের নেতারা বলেনি। বিভিন্ন সময় বাড়িতে ছেলে ঢুকিয়ে দেওয়া, রেপ করে দেওয়া, মহিলাদেরকে শ্লীলতাহানি করা, এইরকম একাধিক বুড়ি অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে। সেখানে প্রশাসন নিশ্চুপ থেকেছে। এখন প্রশাসনের ভূমিকা এখানে, যদি প্রশাসন যদি ডেটারেন্ট ফ্যাক্টরটা রাজ্যে এস্টাবলিশ করতে পারতো, এই ধরনের ঘটনা ঘটাতে সাহস পেত না এই সমস্ত দুর্বৃত্তরা। আমি এটাতে কখনোই বলছি না যে সবসময় পুলিশ পারবে, সবসময় পুলিশকে করতে হবে। কলেজের মধ্যে বা কোনো একটা জায়গায় যদি এই ধরনের ঘটনা ঘটে, সব জায়গাতে পুলিশের সত্যিই ঠেকানো সম্ভব নয়। কিন্তু অতীতে যেই ধরনের ঘটনা ঘটেছে সেখানে তো পুলিশ কোনো ডেটারেন্ট ফ্যাক্টর সেট করতে পারেনি। এই যে জিনিসগুলো তার জন্যই তো হচ্ছে। পুলিশের থানার আইসিকে তার মা বোন তুলে গালাগাল করছে, এ করছে, সেখানেও পর্যন্ত ডেটারেন্ট ফ্যাক্টর নেই কোনো। তাই এই সমস্ত দুর্বৃত্তরা ভাবছে যে পুলিশের মা বোনকে গালাগাল দেওয়া যায়, যাকে তাকে ধর্ষণ করা যায়, পুলিশ কী করবে? আমরা তো তৃণমূল করি, আমরা তৃণমূল করি বলে আমরা সব কিছু করতে পারি। এই যে ছেলেটি যার কথা আজকে উঠে আসছে মেনলি, মনোজিৎ মিশ্র ম্যাঙ্গো, এ এবং আরও 2টো ছেলে, জাহিদ আহমেদ আর হচ্ছে প্রমিত মুখার্জি বলে, এরা 3জন মিলে একটি মেয়েকে গণধর্ষণ করেছে বলে শোনা যাচ্ছে। সেই মর্মে অভিযোগ, এবং এরা গ্রেপ্তারও হয়েছে। আজকে আবার শুনলাম একটু আগে বেচারা গরিব ওই গার্ডটাকে ধরেছে, কলেজের সিকিউরিটি গার্ডটাকে। সিকিউরিটি গার্ডের বাবার ক্ষমতা আছে, যখন ওই কলেজে ম্যাঙ্গো আর ওর সব সাঙ্গপাঙ্গরা রেপ করছিল, ওখানে লেখা আছে যে সিকিউরিটি গার্ডের রুমের মধ্যে করেছে। তোর তো কিছু করার নেই। ও কি করবে? কলেজের ভাইস প্রিন্সিপাল ওর কথায় উঠতো বসতো। এই যে ম্যাঙ্গো কলেজে অ্যাডমিশন হয়েছে 2012-13 সালে, ওর কোনো র্যাঙ্ক ছিল না। সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য যে এলিজিবিলিটি থাকার কথা, সরকারি কলেজে থাকার জন্য আমাদের সময় যেটা ছিল 120টা করে সিট থাকতো। সে 120টা করে 4টে সরকারি কলেজে 480 হওয়ার পরে বাদবাকি যা র্যাঙ্ক সেগুলো প্রাইভেট কলেজ। ও সরকারি কলেজের কোনো র্যাঙ্ক ছিল না, তা সত্ত্বেও অশোক দেব রেকমেন্ড করে একে ভর্তি করায়। 2012-13 সালে এ
কলেজ হঠাৎ করে আসা বন্ধ, কলেজটার সাথে কোনো যোগাযোগ নেই। আবার শুনেছি, গতকালকেই শুনলাম এই বিষয়গুলো, 17-18 সালে নাকি তারা আবার কলেজে আসলো। সম্পূর্ণভাবে আইন বলছে, মানে এর যে রুলস রেগুলেশনস আছে, 7 বছরের মধ্যে কোর্সটা শেষ করতে হবে, 5 বছরের বিএলএলবি। রিঅ্যাডমিশন ছাড়া বা মানে নতুন করে পরীক্ষা দিয়ে ভর্তি না হয়ে ফার্স্ট ইয়ারে আবার ভর্তি না হয়ে কী করে রিজিউম করলো কোর্সটা? কতটা প্রভাবশালী সে, যে কোনো নিয়ম কানুন কোনো কিছুকে সে মানছে না। প্রথমেই অশোকদেব এই ছেলেটিকে হচ্ছে গিয়ে রেকমেন্ড করে এখানে ভর্তি করিয়েছে, এবং পরবর্তীকালে এর পেছনে তৃণমূলের নেতারা এতটাই মদত দিয়েছে, যার জন্য হচ্ছে গিয়ে এ দিনে দিনে শক্তিশালী হয়ে উঠেছে। তো এর প্রথম যে বিষয়টা হচ্ছে গিয়ে এর অ্যাডমিশনের জায়গাটা থেকেই প্রথম বেনিয়মের সূত্রপাত। এবং এই সাউথ ক্যালকাটা ল কলেজের আমি একজন প্রাক্তনী হিসেবে আমি খুব লজ্জিত এই ঘটনাটার জন্য না, দীর্ঘদিন ধরে এই কলেজটা কলেজ কম আর তৃণমূলের পার্টি অফিস বেশি মনে হয়। এই যে ভাইস প্রিন্সিপাল ডক্টর নয়না চ্যাটার্জি দীর্ঘদিন ধরে কলেজ চালাচ্ছে, কলেজে কোনো দীর্ঘদিন ধরে কোনো প্রিন্সিপাল নেই। কেন নয়না চ্যাটার্জি চালাচ্ছে? কারণ নয়না চ্যাটার্জি হচ্ছে গিয়ে শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি যে আজকে চুপচাপ করে বসে আছেন না, কিছু জানি না ন্যাকা সাজছেন, তিনি সব এর ম্যাঙ্গোর কথা উঠতো বসতো। নয়না চ্যাটার্জির হাজব্যান্ড হচ্ছে ডক্টর শুভ্রাংশু শেখর, ডক্টর না, ডক্টর কিনা জানি, ডক্টরেট করেছে কিনা জানি না, ভুল বললাম হয়তো। শুভ্রাংশু শেখর চ্যাটার্জি কলেজের গভর্নিং বডি মেম্বার, তিনিও গভর্নিং বডি মেম্বার, ভাইস প্রিন্সিপাল হওয়ার কারণে তার স্ত্রীও মেম্বার। অশোকদেব এই গভর্নিং বডির মাথা। এদের একটা মানে দুর্দান্ত অসাধু একটা নেক্সাস এরা চালায় গোটা কলেজ জুড়ে। ইনফ্রাস্ট্রাকচার না থাকা সত্ত্বেও স্যাংশন স্ট্রেংথের বাইরে কলেজ অ্যাডমিশন থেকে শুরু করে সমস্ত কিছু যা খুশি তাই এই কলেজে দিনের পর দিন এই জিনিসগুলো চলেছে, আজকে বলে নয়। ভাইস প্রিন্সিপাল দীর্ঘদিন ধরে কলেজ চালাচ্ছে, প্রিন্সিপাল নেই। ডক্টর দেবাশিস চট্টোপাধ্যায় আমাদের সময়কার প্রিন্সিপাল, মারা যাওয়ার পরে মনে হয় কোনো ফুল টাইম কোনো প্রিন্সিপাল নেই। তো এই জিনিসগুলো দীর্ঘদিন ধরে চলছে। স্যাংশন স্ট্রেংথের বাইরে গিয়ে কলেজে অ্যাডমিশন হচ্ছে। এ মনোজিৎ মিশ্র কলেজ থেকে ম্যাঙ্গো পাস করার পরে এ কলেজেই সে আবার নাকি চাকরি পেয়েছে। এই চাকরিটাই তো সম্পূর্ণ বেআইনি, যেভাবে গভর্নিং বডি রেজলিউশন করে তাকে চাকরি দিয়েছে। একটা ছেলে ওকালতি পাস করে তার তো স্বপ্ন থাকবে রোজগার করব, পয়সা কামাবো, সেখানে গিয়ে ভালো করব। তার কি মধু আছে যে ওই কলেজে সে ক্যাজুয়াল স্টাফ হয়ে সে ঢুকে যাচ্ছে? কি মধু আছে? মধুটা হচ্ছে মানে আলটিমেটলি এই যে ধরো স্যাংশন স্ট্রেংথের বাইরে অ্যাডমিশান, প্রাইভেট কলেজ থেকে সরকারি কলেজে অ্যাডমিশান, এই রোজগারের জায়গাগুলো, এই মধুটা তো ছাড়তে পারছে না। এবং এর বিরুদ্ধে একাধিকবার এই মহিলা ঘটিত ব্যাপারের অভিযোগ উঠেছে, কিন্তু এই কলেজ প্রশাসন ডক্টর নয়না চ্যাটার্জি থেকে শুরু করে সবাই এরা বিষয়গুলোকে দীর্ঘদিন ধরে ধামাচাপা দিয়ে গেছে। এই ধামাচাপা দেওয়ার ফলে আজকে এই বিষয়টা ঘটছে। এই বিষয়টা যে আজকে এত বড় একটা বিষয় হয়েছে, এই বিষয়গুলো ধামাচাপা দেওয়ার কারণে। আর বেকার এই গরিব সিকিউরিটি গার্ডটাকে ধরে কি লাভ? ও কি করবে? ওর ক্ষমতা আছে কিছু করার? চোখের সামনে অনেক অন্যায় অত্যাচার এরকম অনেক সিকিউরিটি গার্ড, অনেক স্টাফেরা কোর্টে কলেজে দেখে, কিন্তু কারোর ক্ষমতা হয় না কোনো কথা বলার। কার্তিক মহারাজের বিষয়টা হচ্ছে, কার্তিক মহারাজের বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে। কার্তিক মহারাজ উনি ভারতীয় জনতা পার্টিরও কেউ নন, বা আমি ওনার মুখপাত্র নই, তার সম্পর্কে বলার দায়ও আমার নয়। কিন্তু উনি যেভাবে হিন্দু জাগরণের যে কাজ করছেন, হিন্দুদের যেভাবে উদ্বুদ্ধ করছেন, তাকে দেখে তো হিন্দু সমাজ উদ্বুদ্ধ হচ্ছে। তাতেই তো সরকার ভীত এবং সন্ত্রস্ত। একটা 12-13 বছরের এই কদিন আগে আমরা তো দেখেছি সরকার কতটা ভিন্ডিকটিভ কার্তিক মহারাজের প্রতি। বেলডাঙ্গায় তার ওখানে ভারত সেবাশ্রম সংঘের সামনে থেকে যে ওখানে পুলিশ ক্যাম্পগুলো সরিয়ে নেওয়া থেকে শুরু করে সব এই বিষয়গুলো আমরা দেখেছি। এবং কার্তিক মহারাজকে নিয়ে সরকারের খুব জ্বলন আছে, কারণ তিনি ওই ধরনের ওই জেহাদিদের অনেক অত্যাচারের মধ্যে হিন্দুদের উনি আশ্রয় দেন এবং হিন্দুদের হয়ে কথা বলেন। তার 12-13 বছরের পুরনো একটা অভিযোগ, একটা মহিলা এসে বলছে যে আমাকে এতদিন ধরে করো, তুমি এতদিন চুপ ছিলে কেন? ললিতা কুমারী ভার্সাস স্টেট অফ উত্তরপ্রদেশের যে জাজমেন্ট, সেই জাজমেন্টে স্পষ্টত বলা আছে যে কোনো ডিলে থাকে প্রিলিমিনারি এনকোয়ারি হবে। পুলিশ তো আমি যতদূর শুনেছি প্রথমে এফআইআরও নিতে চাইনি, বলেছে জিডি করে প্রিলিমিনারি এনকোয়ারি করে তারপরে যা করার করবে। তৃণমূল প্রেশার দিয়েছে থানার উপরে, তৃণমূলের লোকজনেরা থানার বাইরে জড়ো হয়েছে, থানার বাইরে দাঁড়িয়ে স্টেটমেন্ট পর্যন্ত দিয়েছে। কার্তিক মহারাজের বিরুদ্ধে আমি বলছি, এই যে অভিযোগ আমি তোমাদের আজকে ক্যামেরায় বললাম রেকর্ড করে রেখো, তোমাদের আর্কাইভে রেখো, এ অভিযোগ ধোপেও টিকবে না। কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ খারিজ হবে, এদের মুখে চুনকালি মাখতে হবে। আর যে মহিলা কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ করছে, আমরা তথ্যগুলো জোগাড় করছি, তার নিজের শ্বশুরের বিরুদ্ধেও সে ধর্ষণের অভিযোগ করেছে। তো আমরা এই বিষয়গুলো সবটাই জোগাড় করছি।
সেই জায়গায় দাঁড়িয়ে তৃণাঙ্কুর ভট্টাচার্য বলছে যে রাজ্যে অপরাধের ঘটনা ঘটলেই তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়ে রাজনৈতিক ফায়দা তুলতে মাঠে নেমে পড়ে বিজেপি। ওকে, এসব নিয়ে না মাথা ঘামিয়ে জিটিএতে যে চাকরি দুর্নীতির ব্যাপারগুলো হয়েছে ওগুলো নিয়ে মাথা ঘামাতে বলুন। তার কারণ হচ্ছে ও খুব শিগগিরই ভেতরে যাবে। আপনারা শুধু শুধু ছবি দেখি রাজনীতি করছেন, পুরোনো ছবিগুলো দেখি রাজনীতি করছেন। না, এরা উত্তর দিচ্ছে না কেন যে একটা কলেজ পাস আউট হওয়া ছেলে সে হঠাৎ করে কলেজে কিসের মানে কার রেফারেন্সে সে চাকরি পেয়ে গেল, তার এত কিসের ক্ষমতা? সে প্রত্যেক দিন কলেজে 8টা 8:30 অবধি থাকতো, কলেজের মধ্যে মদের আসর, নেশার ঠেক বসাতো, কার আশকারায়, কার মদতে? দলীয় মদত না থাকলে, প্রশাসনিক মদত না থাকলে অসভ্যতাগুলো করতে পারে কেউ? আর দিনের পর দিন এই জিনিসগুলো চালিয়ে গেছে। জবাব দিতে হবে তো যে তার কলেজে পড়া এবং 12-13 সালে ভর্তি হওয়ার পরে ছেড়ে দিয়ে আবার 17-18 সালে নিয়ম বহির্ভূতভাবে যে কোর্সে আবার যখন ইচ্ছা ক্লাস করতে আসা, র্যাঙ্ক না থাকা সত্ত্বেও সেই কলেজে অশোক দেবের রেফারেন্স, এগুলো তো উত্তর দিতে হবে। আরে ফিরহাদ হাকিম তো অন্য কথা বলছে। আপনি বলছেন যে এখানে রাজ্য সরকার বা এই যে তৃণমূল কংগ্রেসের মদত রয়েছে, কিন্তু ফিরহাদ হাকিম তো বলছে যাদের নামে অভিযোগ আছে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত নয়। তৃণমূল কংগ্রেস কখনো, এই তৃণমূল কংগ্রেসের সাথে যারা জড়িয়ে রয়েছে তারা কখনো অন্যায় ধরনের কাজ করতেই পারে না, এটা ফিরহাদ হাকিম বলছেন। ফিরহাদ হাকিম কি বলেছে? ফিরহাদ হাকিম বলছেন যে যাদের নাম এটার সাথে জড়িয়েছে, যাদের নামে অভিযোগ, তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্তই নয়, কোনোদিন যুক্ত ছিলই না, ফিরহাদ হাকিম বলছেন। আমি জানি না ফিরহাদ হাকিম কলেজ সম্পর্কে ফিরহাদ হাকিমের আইডিয়া আছে কিনা বা কলেজে পড়াশোনা করেছে কিনা। করতে পারেন, আমি অস্বীকার করছি না, নিশ্চয়ই করতে পারেন। কিন্তু ফিরহাদ হাকিমের জানা উচিত যে এই যে অপকর্ম দুষ্কর্মের অপর নাম তৃণমূল কংগ্রেস হয়ে গেছে। এই যে পুলিশকে বল 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 বল, তোকে চুলের মুঠি ধরে মারবো, তোর বউকে রাত্রিবেলায় নিয়ে আসিস, এই কথাগুলো কে বলেছে? তৃণমূল কংগ্রেসেরই একজন নেতা বলেছে, কোনো অন্য রাজনৈতিক দলের নেতারা বলেনি। বিভিন্ন সময় বাড়িতে ছেলে ঢুকিয়ে দেওয়া, রেপ করে দেওয়া, মহিলাদেরকে শ্লীলতাহানি করা, এইরকম একাধিক বুড়ি বুড়ি অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে, সেখানে প্রশাসন নিশ্চুপ থেকেছে। তুমি আজ অব্দি বলো অনুব্রত মণ্ডল থানার আইসিকে ওই ধরনের কদর্চ ভাষায় গালিগালাজ করার পর তার মোবাইল ফোনটা কেন সিজ হলো না? তৃণমূল কংগ্রেস প্রশাসন চালানোর ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ, কারণ এটা দুর্বৃত্তদের প্রশাসন হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও কোনো কন্ট্রোল করতে পারবেন না, কারণ এই দুর্বৃত্তরা সরকারের, এরাই হচ্ছে স্তম্ভ। এই সরকারের এই স্তম্ভটা যদি সরে যায় সরকারটা পড়ে যাবে, তাই এরা যা খুশি তাই করছে, সরকারও কিছু করতে পারছে না। শেষ একটাই প্রশ্ন, সেটা হচ্ছে বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছে যে বন্ধুকে ধর্ষণ করেছে, এখানে পুলিশ নিরাপত্তা কোথায় দেবে, কখন দেবে? কল্যাণ ব্যানার্জির বয়স হচ্ছে ভীমরতি হয়ে গেছে। আমার দেখে মনে হচ্ছে কল্যাণ ব্যানার্জির মাথার চিকিৎসা করানোর দরকার। কল্যাণ ব্যানার্জির দীর্ঘদিন ধরে অসুস্থ একটা মানুষ যেই ধরনের কথাবার্তা বলে, মানে শারীরিকভাবে অসুস্থ বলছি না, মানসিকভাবে লোকটা কেমন অসুস্থ মনে হচ্ছে। যেভাবে মানসিকভাবে লোকটা অসুস্থ হয়ে পড়েছে, আমার মনে হয় ওনার মানসিক চিকিৎসার দরকার। আজকালকার দিনে মেন্টাল হেলথ খুব ইম্পর্টেন্ট। কল্যাণ ব্যানার্জির মেন্টাল হেলথ ঠিক নেই। উনি ভালো কোনো সাইকোলজিস্ট দেখান, আমি বলবো কোনো কাউন্সেলিং করুন, সাইকোলজিস্ট দেখান। উনি আমাদের হাইকোর্টের অত্যন্ত আমাদের শ্রদ্ধার একজন সিনিয়র অ্যাডভোকেট, উনি মূল স্রোতে ফিরুক। ওনার মানে মানসিক অবস্থার দ্রুত আমি কামনা করব যাতে উনি ঠিকঠাক হয়ে যান। হোয়াট আই উইল প্রে ইজ গেট ওয়েল সুন মিস্টার ব্যানার্জি। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বলেছিলেন যে শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয়, এই ধর্ষণের ব্যাপারগুলো তার কাছে যেমন, এবং তার কাছে সবসময় টাকা পয়সা রেডি থাকে। হ্যাঁ, এবং বলবেন বিষয়টি নিয়ে এবারেও কি তাই হবে? আমি গতকালকে একটি, আমি সোর্স ডিসক্লোজ করছি না, তৃণমূলেরই একজন আমাকে ফোন করে বললো যে কিছু ভালো লোক তো এখনো অবধি আছে, হয়তো কোনো কারণে তৃণমূল করে, কোনো বাধ্যবাধকতা আছে। বললো কৌস্তব তোমরা এই বিষয়টা দেখো, মেয়েটাকে কিন্তু বা ওর পরিবারকে টাকা পয়সা দিয়ে তৃণমূল ম্যানেজ করার চেষ্টা করছে। যদি এই জিনিস হয়, আমি বলবো যদি মেয়েটির পরিবার বা তাদের বাড়ির যদি কেউ এই কথাগুলো শুনছেন, এই জিনিস যদি হয় পরবর্তীকালে না, কোনো মেয়ে আর এই ধর্ষণের ঘটনাগুলো হলে সামনে এসে যখন চিৎকার করে বলবে, মানুষ বিশ্বাস করবে না। তাই দয়া করে এই পয়সা নিয়ে বা ম্যানেজ হয়ে গিয়ে কোনো প্রেশারের কাছে বা কোনো যা কিছু হোক না কেন, অর্থের লোভের কাছে বা যা কিছু হোক না কেন, আর যাই হোক না কেন, আজকে আপনি একটা মেয়ে টাকা নিয়ে যদি ম্যানেজ হয়ে যায়, সার্বিকভাবে সামগ্রিকভাবে মহিলা সমাজের
তাদের চ্যাস্টিটির একটা বড় প্রশ্ন উঠে যাবে। চ্যাস্টিটি নিয়ে তাদের নিজেদের সম্ভ্রম, তাদের নিজেদের সম্মান নিয়ে একটা বড় প্রশ্ন উঠে যাবে। সেটা আর কোনোভাবেই আমরা অরক্ষিত রাখতে